হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? খুব ভালো। যাও, আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে। কি নিয়ে? দর্শনের ক্লাস নিয়ে, আলোচনা নিয়ে। আজকে তোমাদের প্রত্যেকেই আমাদের এই দর্শন ক্লাসের পক্ষ থেকে এবং আমাদের এলিট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তাহলে আজকে আমরা শুরু করি। তো আজকে আমরা শুরু করব নতুন চমক নিয়ে, কেননা আগের দিন আমরা যা আলোচনা করে এসেছি পার্ট ওয়ানের যে লজিক পোর্শন গুলো আমরা সমস্ত কিছু করে দিয়েছি, আলোচনা করে দিয়েছি। আজকে কি হবে? নতুন ইউনিট 2 এর আজকে প্রথম ক্লাস, প্রথম আলোচনা, যেটা সর্বৈব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে প্রশ্ন আসবে এবং খুব ইন্টারেস্টিং জিনিস দেখবে। খুব সহজ সরল ভাষায় গল্পের মাধ্যমে বিষয়গুলি আলোচনা করে নেব। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের আলোচ্য বিষয় ইউনিট 2 শুরু করি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। যারা আমার ক্লাসটা দেখছো বা আলোচনাটা শুনছো তারা তো আছো অবশ্যই। যারা এখনো প্লে স্টোর থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করনি তারা অবশ্যই অ্যাপটি আগে ডাউনলোড করে নাও। সেখানে এলিট অ্যাপটি ডাউনলোড করলে সেখান থেকে আমার এই ক্লাসের নোট তো পাবেই, তার সঙ্গে সঙ্গে আগের যে ক্লাসগুলো হয়েছিল সেই সমস্ত নোট, সমস্ত ক্লাসের ভিডিও পর 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 একসঙ্গেই সব পেয়ে যাবে। দেখবে তোমাদের কাছে খুব সহজেই সব শিক্ষার বিষয়গুলো অর্জন করে নেবে। চলো তাহলে আমরা আজকে সহজ সরল ভাবে সুন্দরভাবে আজকে আলোচনা আমরা করে নেব। দেখো, এটা হচ্ছে ভারতীয় নীতিবিদ্যা, ইউনিট 2 প্রথম অধ্যায়। সেটা হচ্ছে ভারতীয় নীতির মধ্যে কি জিনিসটা, যে পুরুষার্থ, নিষ্কাম কর্ম এবং বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ, এই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই নীতিবিদ্যা বা এক যাকে বলা এথিক্স, এই এথিক্স যদি আমি না জানি, নীতিবিদ্যা যদি আমি না জানি, তাহলে আমি এই ভিতরের জিনিসগুলো বুঝতে পারবো কি করে? তা আগে আমার জানতে হবে এথিক্স জিনিসটাই বা কি। যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টার 11 এর ফার্স্ট সেমিস্টার ছিল, যে পাশ্চাত্য দর্শনের যে বিভিন্ন শাখা, সেই শাখার মধ্যে একটা অন্তর্ভুক্ত হলো নীতিবিদ্যা। আর সেই নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো এথিক্স। এই এথিক্স শব্দটি কিভাবে উৎপত্তি হলো, কি থেকে এলো, শব্দের অর্থ বা কি, সেটা কি জিনিসটা, এটা আগে জানতে হবে। যদি এটা যদি না জানি তাহলে আমরা এর ভিতরে অন্তর্ভুক্ত গুলো বিষয় বোধগম্য করতে পারবো না, আমরা আয়ত্ত করতে পারবো না। তো আগে আমরা জেনে নিই এথিক্স শব্দের অর্থই বা কি। দেখো, এই হচ্ছে এথিক্স শব্দের অর্থ। এথিক্স শব্দটি গ্রিক শব্দ এথিকা থেকে এসেছে। তার মানে এথিকটা একটা ইংরেজি শব্দ, আর এই ইংরেজি শব্দটি কি করেছে, এথিকা একটা গ্রিক শব্দ। এই এথিকা এই গ্রিক শব্দ থেকে এথিক্স এসেছে। আবার দেখো তো, এই এথিকা শব্দ হচ্ছে ইথোস থেকে। তাহলে বুঝছো যে ইথোস থেকে, আর ইথোস শব্দের অর্থ হলো চরিত্র, রীতিনীতি, আচার ব্যবহার, অভ্যাস, এগুলো মানে আচার আচরণ, রীতি নীতি, এইটার হচ্ছে ইথোস শব্দের অর্থ। তাহলে এইটুকু থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে নীতিবিদ্যা শব্দের ব্যুৎপত্তি অর্থ কি পেলাম, যে মানুষের যে চরিত্র, মানুষের যে আচার আচরণ, রীতি নীতি, উচিত অনুচিত, ভালো মন্দ, ন্যায় অন্যায় সম্পর্কিত যে বিজ্ঞান, সেটাকে বলবো আমরা নীতিবিদ্যা। হলো। আর এই নীতিবিদ্যাকে আবার কি বলা হয়, নীতি দর্শনও বলা হয়।
তাহলে আমরা ছাড়ো, এবার দেখো তোমরা সংক্ষেপে বিষয় দেখার চেষ্টা করেছি যে ইথোস থেকে এসেছে কি এথিকা, আর এথিকা থেকে কি এসেছে এথিক্স। তো এর যদি মানে পেলাম যে আচার আচরণ, ব্যবহার, ভালো মন্দ, ন্যায় অন্যায়, রীতি, এটার মানে, তো এটা যদি মানে এটা হয় এথিক্স তো মানে তাই নিশ্চয়। তাহলে মানুষের যে আচার আচরণ ব্যবহার, যে ভালো মন্দ, উচিত কি অনুচিত, এই সব বিষয় নিয়ে যে বিজ্ঞান আলোচনা করবে সেই বিজ্ঞানকে বলবো আমরা নীতি বিজ্ঞান। যেমন ধরো আমি যদি বলি যে তোমরা যে পড়াশোনা করছো, স্কুল যাচ্ছ, স্কুল যাও, স্কুলে তোমাদের নিয়ম আছে 10:45 স্কুলে প্রেজেন্ট হতে হবে, নিয়ম। এবার তোমরা তো স্কুলে 12টার সময় যাও, তাহলে সেটা কি তোমার উচিত, সেটা অনুচিত? এই যে উচিত কথাটা এলো, নিশ্চয় এটা উচিত না। তো নিয়ম ছিল 10:45 আর তোমরা গেলা 11টা-12টার সময় গেলা, সেটা কি হলো অনুচিত। এই যে উচিত আর অনুচিত ওই বিষয়টা নিয়ে আলোচনা করে কে? নীতিবিদ্যা। তাহলে আমাদের নীতিবিদ্যা শিখায় যে আমরা জীবনে চলার পথে আমরা যে এটা ভালো না এটা খারাপ, এই কাজটা করা উচিত না উচিত না। এই যে ভালো মন্দ আমাদের আচরণটা ঠিক করে, আমাদের বিহেভিয়ার চরিত্র ঠিক করে, তারপরে চরিত্রটা এই কাজটা না খারাপ না কাজটা করবো না, এটা ভালো হ্যাঁ কাজটা করবো, এটা এই কাজটা করলে উচিত, এই সময় যারা উচিত। এই যে উচিত অনুচিত ভালো মন্দ এইগুলো নিয়ে দর্শনের যে শাখায় আলোচনা করে সেটাকে বলা হয় নীতিবিদ্যা, আর সেটা হলো এথিক্স। বুঝতে পারছি নিশ্চয়? তাই এবার দেখবো আমরা এই যে আলোচনা করলাম এটা সম্পর্কে একটা বিখ্যাত সমাজ বিজ্ঞানী আছেন লিলি, তিনি কিন্তু একটা সংজ্ঞা দিয়েছেন। তার সংজ্ঞাটা দেখে নি কি বলছে, যে নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যা মানুষের আচরণ উচিত কি অনুচিত, ভালো কি মন্দ তা বিচার করা। তাহলে আমরা যে সমাজে বসবাস করছি, তাই সেই সমাজের মানুষ আমাদের আচরণ সম্পর্কিত একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাহলে আমাদের আচরণ নিয়ে সেই সমস্ত বিজ্ঞান যে কোনো বিজ্ঞান নয়, কেমন আদর্শনিষ্ঠ বিজ্ঞান হবে। আসবো আমরা আদর্শ বুঝাবো যে বিজ্ঞান আদর্শ কেমন আসছি, যারা বুঝতে কি আমরা বসবাস করি, সেখানে বসবাস করার পরে কেমন মানুষের আচরণ সম্পর্কিত একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যা মানুষের আচরণ উচিত না অনুচিত, ভালো কি মন্দ বিচার করে। সেটা কে দিয়েছেন? সমাজবিজ্ঞানী লিলি। তাহলে এইটুকুটাই বুঝতে পারলাম যে নীতিবিজ্ঞান একটা অবশ্যই আদর্শনিষ্ঠ বিজ্ঞান, ঠিক আছে, যার পরিপ্রেক্ষিতে আমরা উচিত অনুচিত ভাবি, যার পরিপ্রেক্ষিতে আমরা ভালো মন্দ বিচার করি। তাহলে নীতিবিদ্যা এইটুকুটাই বুঝতে পারলাম। এবার আমরা দেখে নেব নীতিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা যাচ্ছে কিভাবে। বুঝো, ধরো আমি এই কলমকে ব্যাখ্যা করছি, এই কলমটি হচ্ছে কালো রঙের, এই কলমটি হচ্ছে লম্বা, এই কলমটি হচ্ছে দুই দিকটা সরু ছুচলো। এই যে কলম সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছি এটা তো বিজ্ঞান, কিন্তু এটা আদর্শ নয়, কেননা ওটা কলমে যা আছে সেটাকেই ব্যাখ্যা দিচ্ছি। তার আদর্শ, তার মূল, তার যে একটা ভ্যালু, আদর্শের পরিপ্রেক্ষিতে বিচার করছি না। তার আদর্শ কোনটা? আদর্শটা হচ্ছে যে এই কলমটা না আর একটু ভালো হতো যদি এই কলমটা কালার সুন্দর হতো, এই কলমটা ভালো এই দিক থেকে ভালো যে এটা একটু লম্বা, এই দিক থেকে ভালো, এটা আর একটু হতো ভালো। এটাই ভাবছি এই কলমটা না অনেক দিন যাবে, এই ভাবছি এই কলমটা খুব ভালো, এই কলমটা খুব খারাপ, যে ভাবি আমি। তা এর আদর্শটাকে, যেটা আছে সেটাকে ব্যাখ্যা নয়, যেটা আছে সেটা ব্যাখ্যা তো আছে, কিন্তু তার আদর্শ, তার ভালো মন্দ, তার ন্যায় অন্যায়, তার উচিত অনুচিত, মানে যেটা আছে সেই বিষয়টার হুবহু ব্যাখ্যা না দিয়ে
সেটা উচিত না উচিত নয়। তার এই কলমটা লেখার জন্য তৈরি করা উচিত হয়েছে না অনুচিত হয়েছে, তার আদর্শ দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা। আর নীতিবিদরা তাই করে, যে মানুষ যে কাজটা করলো, যে আচরণটা করলো, এই আচরণটা যে মানুষ করলো সেটা ব্যাখ্যা নয়, এই আচরণটা করা উচিত হয়নি, এই আচরণটা করা উচিত হয়েছে। এই যে উচিত হয়নি আর হয়েছে, এই দুটো নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে বলেই তাকে বলা হয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এক কথা, নীতিবিদ্যা আদর্শের আকারে সব জিনিসকে বিচার বিবেচনা করে। তাহলে আমাদের মনোবিজ্ঞান দেখো তো, মনোবিজ্ঞান কি করে, যে মানুষের আচরণকেই ব্যাখ্যা বিশ্লেষণ করে, যা ঘটেছে সেইটুকুই ব্যাখ্যা করে। এই জন্য মনোবিজ্ঞানকে কিন্তু আদর্শনিষ্ঠ বলা যায় না, বিজ্ঞান বলা যাবে। আর নীতিবিজ্ঞানকে কিন্তু অবশ্যই আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলবো, কারণ নীতিবিজ্ঞান আমাদের যা ঘটনা সেটা তো আছেই, তা সেই ঘটনাটা কেন ঘটলো, এটা অমুক সময় না গেলে ঘটতো না, এই ঘটনা ঘটা উচিত হয়নি, এই ঘটনাটা মন্দ হলো, এই যে মন্দ হলো, খারাপ ভালো উচিত অনুচিত এই সব দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে। এই জন্য নীতিবিজ্ঞানকে বলা হয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান। ঠিক আছে, এই হচ্ছে আমরা আলোচনা করলাম। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম, নীতিবিদ্যা হলো এমন একটা বিজ্ঞান যেখানে মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞানে আলোচনা করে, যার মানুষ ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। ঠিক আছে, চলো এবার নেক্সট আমরা দেখে নেব নীতিবিজ্ঞান, এই নীতিবিদ্যার ভাগ। এই নীতিবিদ্যা আমাদের দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভারতীয় নীতিবিদ্যা, একটা হচ্ছে পাশ্চাত্য নীতিবিদ্যা। দেখো ভারতীয় নীতিবিদ্যা, তাহলে আমাদের আলোচ্য বিষয় এখন করব কোনটা, ভারতীয় নীতিবিদ্যা। তাহলে ভারতীয় নীতিবিদ্যার মধ্যে অনেক আলোচ্য বিষয় আছে, আবার পাশ্চাত্য নীতিবিদ্যার মধ্যে অনেক আলোচ্য বিষয় আছে। চলো তাহলে আমরা এই যে আজকে টপিক আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় নীতিবিদ্যার আলোচ্য বিষয়। দেখো তাহলে কি দিচ্ছে, এই যে ভারতীয় নীতিবিদ্যা, তাহলে ভারতীয় নীতিবিদ্যা এই আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয়গুলো পাই সেগুলো কি কি, তোমার সিলেবাস আছে, পুরুষার্থ আছে, নিষ্কাম কর্ম আছে, বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ আছে, 4 ভাগের সুখবাদ আছে, এইটুকু তোমাদের সিলেবাস আছে। ভারত নীতিবিদ্যার মধ্যে এইটুকু তোমাদের সিলেবাস, এইটুকু আমাদের পড়তে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা শুরু করব পুরুষার্থ নিয়ে, তারপর করব নিষ্কাম, তারপর করব, এইভাবে পর পর আমরা আলোচনা করে নেব। ঠিক আছে, চলো ভালো করে দেখো তো, লিখেছি পুরুষার্থ। তাহলে পুরুষার্থ যে আলোচনা করব তার আগে আমরা অর্থ জানবো না, যে পুরুষার্থের অর্থটা কি। তাহলে আমরা পুরুষার্থ জিনিসটা কি, তাহলে অর্থ যদি না জানি তাহলে আমরা পুরুষার্থ বুঝতে কি করে, বুঝবো কি করে। মনে রাখো যে পুরুষার্থ এটাকে ভাঙো তো, একটা পাবো আমরা পুরুষ, একটা পাবো অর্থ। দেখো ভালো করে বুঝো, ভালো করে মনোযোগ দাও, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই পুরুষার্থ থেকে তোমাদের প্রশ্ন আসবেই শিওরলি, পরীক্ষা দেবে, খুব মোস্ট ইম্পর্টেন্ট, খুব সহজ। এখান থেকে প্রশ্ন তোমাদের সব 2 মার্কসে দেবে, বড় দেবে না। ঠিক আছে, সব 2 মার্কসের প্রশ্ন এখান থেকে দেবে, আর ছোট ছোট করে সেটা মনে রাখবে। ঠিক আছে, চলো দেখো পুরুষার্থ। তাহলে পুরুষার্থকে আমরা যদি ভাঙি বা বিচ্ছেদ করি, সন্ধি বিচ্ছেদ করি, তাহলে কি পুরুষ যুক্ত অর্থ পুরুষার্থ। এখানে পুরুষ বলতে কে, এখানে পুরুষ বলতে সচেতন মানুষ, সচেতন জীব বা সচেতন আত্মা। পুরুষ সাধারণত আমরা আত্মা বুঝবো, কেমন, সচেতন, অচেতন নয়, এইরকম যে মোড়া পড়ে আছে এরকম অচেতন নয়, সচেতন, চেতন আছে যার, তারা সচেতন মানুষ হচ্ছে পুরুষ। আর অর্থ বলতে মানে নয়, বিষয়, কাম্য বিষয়। তার মানে এই টেবিল চেয়ার বই খাতা বিষয় হয়, কিন্তু এটা কি, এই বিষয় বলতে বুঝবো কাম্য বিষয়, লভ্য বিষয়, কামনার বিষয়। তার মানে এই দুটোকে যোগ করলে আমরা পাই সচেতন মানুষের যে কামনার বিষয়, লভ্য বিষয়, কাম্য বিষয়টাই হলো পুরুষার্থ। তাহলে আমার কাম্য বিষয় আমি যদি মনে করি, মনে মনে একটা
আমার কাম্য বিষয় আমি মনে মনে ভেবেছি, চিন্তা ইচ্ছা করেছি, আমার লক্ষ্যটা হচ্ছে আমি একটা কলেজের প্রফেসর হব। তো আমার লক্ষ্যটা, আমার কামনা বিষয়টা, কাম্য বস্তুটা হলো কলেজের প্রফেসর হব। তাহলে এই কলেজের প্রফেসরটাই হয়ে গেল পুরুষার্থ। আমার যে কামনা বিষয়, তাহলে একমাত্র সচেতন মানুষের যে কাম্য বিষয় সেটাই হবে পুরুষার্থ। এখানে এই যে অর্থ মানে বুঝলাম কাম্য বিষয়, আর এই কাম্য বিষয় কিন্তু সহজে যেগুলো পাওয়া যায়, সহজলভ্য, সেগুলোকে বলা যাবে না পুরুষার্থ। খুব সহজে পেয়ে নেব আমরা, সেগুলো নয়। যে কাম্য বিষয়গুলো পেতে গেলে অনেক প্রচেষ্টা করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম, অনেক প্রচেষ্টা করেই সেই কাম্য বিষয়টা পাওয়া যায়, আর সেটাই হবে পুরুষার্থ। সহজ বাংলা ভাষায় যে পরীক্ষা আসে কি লিখবে তোমরা? এটাই, পুরুষ বা সচেতন মানুষের কাম্য যে বিষয় সেটাকে বলা হয় পুরুষার্থ। আর এই কাম্য বিষয় কিন্তু সহজলভ্য নয়, প্রচেষ্টার মাধ্যমে যে কাম্য বিষয়কে অর্জন করা যায় সেটাই হলো পুরুষার্থ। ঠিক আছে? তাহলে এই যে পুরুষার্থ বললাম, এবার দেখবো আমরা এই পুরুষার্থ কয় প্রকার। কয় প্রকার? দেখো এখানে পুরুষার্থ যে কয় প্রকার এটা বলতে গেলে আমি একটু যাব ডিভাইড হলো কিভাবে। দেখো পুরুষার্থ আমরা জানলাম যে পুরুষের বা সাধারণ মানুষের যে কাম্য বিষয়। দেখো তো আমাদের কাম্য বিষয় একটু আগে যে বললাম চাকরি করে কলেজের প্রফেসর হবো, এটা একটা। তোমাদের মধ্যে অনেকে হতে পারে স্যার আমার একটা কাম্য বিষয় হলো একটা আইফোন মোবাইল পেলেই হলো, একটা ল্যাপটপ পেলেই হলো। মেয়েরা বলে একটা যে কোনো একটা সোনার গয়না পেলেই হলো, হার বা মালা বা কিছু একটা পেলেই আমি লক্ষ্য আমার, এটা আমার একটা কাম্য বিষয়, আমি পেতে চাই। দেখো প্রত্যেকের মানুষের একটা কিন্তু কাম্য বিষয় নয়, অনেক আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু কাম্য বিষয় আসতে পারে। ঠিক আছে? তার মানে কাম্য বিষয় অনেক, সবগুলোই পুরুষার্থ না। তাহলে আমাকে দেখতে হবে কাম্য বিষয় যে অনেকগুলো আছে সেগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে আমরা ধরো আমার কাম্য বিষয় হলো বললাম যে কলেজ প্রফেসর, ধরো কলেজের প্রফেসর আমাকে চাকরি পেয়ে গেলাম, পেয়ে গেলে আমার কি লক্ষ্যটা যে ছিল সেটা শেষ হয়ে গেল? আর কি চাহিদা, আর কি কামনা বাসনা থাকবে না? আর কি পাওয়া চাওয়া থাকবে না? নিশ্চয় থাকবে। যখন কলেজ চাকরি পেয়ে গেলাম, না আমি এবার ইউনিভার্সিটি প্রফেসর হতে চাই, লক্ষ্য বেড়ে গেল, তখন আবার কি করি, পড়তে পড়তে আবার ইউনিভার্সিটি পেয়ে গেলাম, শেষ হয়ে গেল? আমার কি চাওয়া পাওয়া শেষ? না, এবার চাইছি যে আমি একটা বাইরে বিদেশ, ফরেনে, অক্সফোর্ড, কেমব্রিজ এইসব বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে চাই, তখন দিলাম, আরো বেড়ে গেল। তো এইভাবে দেখো তো আমাদের সাধারণ মানুষের যে কামনার বিষয়, যে আমাদের যে প্রয়োজন, যে লক্ষ্য, কাম্য বিষয়, সেইগুলো পূরণ হলেও আবার চলে আসে, পূরণ হলেও আবার চলে আসে। কিন্তু এমন কিছু কামনার বিষয় আছে যেগুলো একবার পূরণ হলে পুনরায় আর চাহিদা আসে না, একবার পূরণ হয়ে গেলেই পুনরায় আর কামনা বাসনা আসে না, পুনরায় আর কাম্য বস্তু পাওয়ার জন্য ব্যাকুলতা আসে না, একবার পেলেই হয়ে গেল। দুরকম পেলাম, একবার হতেই থাকছে, একবার হতেই থাকছে, একবার পূরণ হচ্ছে আবার চাহিদা বেড়ে যাচ্ছে, পূরণ হচ্ছে চাহিদা বেড়ে যাচ্ছে, এটা একটা ম্যাটার। আর একবার পূরণ হয়ে গেলে পরবর্তীকালে আর চাহিদা আসে না, আর কামনা, কাম্য বস্তু আর ফিরে আসে না। এই দুটো ম্যাটারকে আমরা বলবো, একটাকে বলবো প্রেয়, একটাকে বলবো আমরা শ্রেয়। দুটো ম্যাটার। প্রেয় মানে পাওয়া, পেতেই আছি, পেতেই আছি, পেতেই আছি, প্রেয়। শ্রেয় বা শ্রেষ্ঠ, একবার শ্রেষ্ঠত্ব অর্জন করে গেছি, আর চাই না, আর জীবনেও
কামনা বাসনা আসবে না, জীবনে আর কাম বস্তু আসবে না। মানে কেমন? ধরো এই প্রেয়টা মানে এটাই যে কোনো বিষয় কাম্য বস্তু একবার পেলে পূরণ হলে আবার কাম্য বস্তু হাজির হয়, এটা হচ্ছে প্রেয়। যা বললাম একটু আগে, চাকরি থেকে প্রাইমারি চাকরি ছিল, ইচ্ছা পেলাম, হাই স্কুল ইচ্ছা পেলাম, কলেজ ইচ্ছা পেলাম, এবার চাকরি পেয়েছি, পূর্ণ হচ্ছে। কিন্তু ইচ্ছা বা লক্ষ্য কাম্য বস্তু শেষ হয় না, এটা বলা হয় প্রেয়। কিন্তু যারা মুক্তিকামী ব্যক্তি, মোক্ষ লাভ করতে চায়, তারা দেখো যে একবার জীবনে কষ্ট করে বিভিন্ন কর্ম করে জ্ঞান অর্জন করে মোক্ষ পেয়ে যায় বা মুক্তি পেয়ে যায়, সে কিন্তু মুক্তি পেলে আর চাওয়া পাওয়া বলে কিছু থাকে না। একবার পুণ্যি পেলে, একবার মুক্তি পেলে আর চাওয়া পাওয়া বলে কিছু থাকে না, ওটাই হচ্ছে শ্রেয়। ঠিক আছে? তো এই যে প্রেয় আর শ্রেয়, এই দুটির উপর নির্ভর করে 4 প্রকার পুরুষার্থকে ভাগ করা হয়েছে। তাহলে আমাদের পুরুষার্থ কয় প্রকার বলবো? 4 প্রকার। একটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4 প্রকার হচ্ছে পুরুষার্থ। এটা খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। পুরুষার্থ কয় প্রকার ও কি কি? বলবে পুরুষার্থ হলো 4 প্রকার, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এগুলো উলট পালট বললে কিন্তু হবে না। কেন? প্রথম পুরুষার্থ হলো ধর্ম, সেকেন্ড হচ্ছে অর্থ, থার্ড হচ্ছে কাম, শেষ মোক্ষ। তাহলে আমাদের এই যে প্রেয় কথাটা পেলাম, এই 1 2 3, এই 3টা হলো প্রেয়, এই 3টা আমাদের প্রেয়। আর সর্বশেষ মোক্ষটা হচ্ছে আমাদের শ্রেয়। একবার যে মোক্ষ পেয়ে যাবেন, যে মুক্তি পেয়ে যাবেন, তার পরবর্তীকালে আর চাওয়া পাওয়া বলে কিছু থাকবে না। কিন্তু ধর্ম করছি করতে করতে অনেক কিছু আমাদের চাওয়া পাওয়া আসে। ধর্ম করতে গিয়ে যা ইচ্ছা পূরণ হলে আবার চাই, আবার চাই, আবার চাই। অর্থ সম্পত্তি মানে বলি, টাকা পয়সা, আরো টাকা চাই, আরো টাকা চাই, আরো টাকা চাই, তাই না? আর কাম, সুখ, দৈহিক সুখ, আরো চাই, আরো চাই। এই জন্য এইগুলোকে বলা হয় প্রেয়, আর এটাকে বলা হয় শ্রেয়। এই হচ্ছে, এবার আমরা আসবো ধর্ম সম্পর্কে আলোচনা করব। এই 4টি যে পুরুষার্থ আছে, ধর্ম সম্পর্কে আলোচনা, এইগুলো টুকটাক করে চলো। আমাদের প্রথম যে আলোচনা সেটা হচ্ছে ধর্ম। তা ধর্ম কেন পুরুষার্থ? ধর্ম কেন কামনা বিষয়? ধর্ম কেন কাম্য বস্তু? দেখো, আগে বলি, এই ধর্ম আমরা যেটা সাধারণত ভাবি যে ধর্ম রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, তাই না? ওটাকে এই অর্থে প্রাধান্য দেব না। এখানে কি বলবো আমরা? ধর্ম, তাহলে আমরা অর্থটা বুঝি আগে কি? ধর্ম কথাটি মনে রাখবে, ধৃ ধাতু থেকে এই ধর্ম কথাটা এসেছে। অর্থাৎ কিছু অ্যাড করেছে, ধৃ ধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগ করেছে। ধৃ ধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগ করেছে। ধৃযুক্ত মন, ধৃ ধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগ করেছে। ধৃ মানে কি? ধারণ করা। যা কোনো কিছুকে ধারণ করে সেটাই হচ্ছে ধর্ম। দেখো, আমরা আগে জেনেছি, দেখো তো, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একজন ধারণ করে আছে। একজন হোক, নীতি হোক বা নিয়ম হোক, যাই হোক না কেন, এই নিয়ম, একটা নিয়মে বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করে আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড এক নিয়মে চলছে, অনিয়মে নয়, একটা নিয়মে চলছে। এই বিশ্ব প্রকৃতি, আমাদের এই বিশ্ব জগৎটা, ওয়ার্ল্ড জগৎটা একটা নিয়মে পরিচালিত হচ্ছে বলে ঠিক হয়ে যাচ্ছে। আর সেই নিয়মটিকে বলা হয় দর্শনের ঋত। মানে এই বিশ্ব, এই যে আমাদের বিশ্ব প্রকৃতি যে নিয়মে পরিচালিত হচ্ছে, যে নিয়মকে সবাই মেনে চলি আমরা জীব জগৎ, পশু পাখি, সৌরজগৎ, পৃথিবী, নক্ষত্র, আকাশ, তারা, নক্ষত্র, পাহাড়, পর্বত, সমস্ত কিছু এই যে নিয়ম মেনে চলছে, সেই নিয়মটা হচ্ছে ঋত। আর ঋত কিন্তু আমাদের বিশ্বটাকে ধারণ করে আছে। এটা হচ্ছে বিশ্বের একটা ধর্ম, ঋত। বিশ্বের তো ধর্ম বুঝলাম,
তাহলে আমাদের ধর্ম কি? তাহলে গোটা বিশ্বের ধর্ম যদি ঋত হয়, তাহলে আমাদের ধর্ম কি? যে একটু আগে বললাম সচেতন মানুষের কাম্য বস্তু পুরুষার্থ, আর তার মধ্যে একটা ধর্ম। তাহলে আমাদের কাম্য বস্তুটা কি? আমাদের ধর্মটা কি? আমার ধর্ম ইসলাম খ্রিস্ট বোধ নয়। আমাদের ধর্ম হলো কর্তব্য। আমরা যে কর্তব্য করব সেটাই হলো আমার ধর্ম। আমাদের কর্তব্যগুলো, আমরা যে পৃথিবীতে মানুষ জন্ম নিয়েছি, তার মানে কি আমার কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে, কাজ আছে। তাহলে আমি যে কাজটা করব, যে কর্তব্যটা করব, সেটাই হলো আমার ধর্ম। আর সেটাই হচ্ছে আমাদের জিনিস। যেমন আমি বলি, এই এখন আমি শিক্ষকতা করছি, শিক্ষকতা হলো আমার ধর্ম। তাই শিক্ষকতাকে ঠিকভাবে পরিচালনা করতে হবে, শিক্ষকতাকে ধারণ করতে হবে। এবার আমি শিক্ষকতা করছি, যে আমি আগে আগে না শিখে থাকি, আগে না ধারণ করে থাকি, আমি পালন করতে পারবো? আগে আমি শিখেছি, আগে ধারণ করেছি, ধারণ করে তারপর তো আমরা দায়িত্ব করতে পালন করব। এই জন্য প্রত্যেকটা মানুষের দায়িত্ব কর্তব্য আছে, আর সেই দায়িত্ব কর্তব্য অনুসারে যে কাজগুলো পরিচালনা করে সেটাই হলো তাদের ধর্ম। এই যে ধর্ম, তাহলে নিশ্চয় আমরা যে কাজটা করছি, বা যে প্রফেসর, শিক্ষক, ডাক্তার যে কাজগুলো করি, সেটাই ধর্ম। এই যে ধর্মকে প্রথমে রাখা হয়েছে আমাদের পুরুষার্থ রূপে। তাহলে কাম্য বিষয় পেলাম ধর্ম। তাহলে এবার দেখো তো, এই ধর্ম বা কাম যে কাজ, যে ধর্ম বলছে, আর দায়িত্ব কর্তব্য। শিক্ষকতা করছি, পড়াচ্ছি, পড়াতে গিয়ে আমাদের কি প্রয়োজন হবে? আমাকে বাস্তব জীবন চলতে গেলে আমার কি প্রয়োজন? অর্থের প্রয়োজন না? তাহলে দেখো তো, অর্থ না হলে আমরা যে দায়িত্ব কর্তব্য কাজ করতে পারবো? করতে পারবো না। তাহলে আমাকে নিশ্চয় ধর্মের পাশাপাশি অর্থকেও রাখতে হবে কামনার বিষয় রূপে, আমাদের কাম্য বিষয় রূপে। অর্থ যদি না থাকে, ধর্ম করতে পারবো? দায়িত্ব পালন করতে পারবো? এবার আমার ইচ্ছা হলো যে এই আমাদের গ্রামে একটা হাসপাতাল তৈরি করে, হাসপাতাল করে মানুষ সেবা দেব, একটা স্কুল করে শিক্ষা দেওয়াবো। টাকা নেই, সম্পদ নেই, ধন নেই, হবে? তাহলে ধনটাও হলো কামনা বিষয়, আর ধনটা কামনা বিষয় বলেও অর্থটাকে বলা হয় পুরুষার্থ। আর এই দায়িত্ব পালন করতে গিয়েই অর্থের প্রয়োজন হয়, আর ধর্ম করতে গিয়েই অর্থের প্রয়োজন হয়। এই জন্য অর্থ হলো ধর্মের পরের স্থান। এই অর্থকে বলা হয় দ্বিতীয় পুরুষার্থ। অর্থ বলতে ধন সম্পদ, এইটুকু বুঝবো আমরা। এখানে অর্থ বলতে যে কোনো বিষয়, আর ধন সম্পদ তো আছে, তার সঙ্গে সঙ্গে যে কোনো বিষয়। ধরো আমাদের শিক্ষকতা করতে গেলে কি দরকার? টেবিল, চেয়ার, বই, খাতা দরকার, সেগুলো হচ্ছে প্রয়োজন, সেগুলো অবশ্যই কামনা বিষয়। সেগুলো কি দরকার? টাকা দরকার। দরকারটা কি? এই জন্য দেখো তুমি এখানে আমাদের বৈদিক প্রাচীন যুগেও দেখতে পাই আমরা, যে বৈদিক প্রপঞ্চ যুগে যে ঋগ বৈদিক যুগে দেখতে পাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারাও অর্থ করেছেন। তাদের প্রত্যেকটা মানুষের জীবনে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে চারটা আশ্রম আছে, এই চারটা আশ্রম, প্রত্যেকটা আশ্রম কিন্তু অর্থের উপর নির্ভর করে। অর্থের অবশ্য প্রয়োজন হয়েছে, অর্থের প্রয়োজন হয়েছে, অর্থের প্রয়োজন থেকেই আমরা পুরুষার্থ রূপে অর্জন করেছি। তাই অর্থটাও কিন্তু একটা আমাদের পুরুষার্থ। আমরা প্রত্যেকেই চাই অর্থ ইনকাম করতে, অর্থটা আমরা কামনা বিষয় পড়ে যাই, ভাবি না? এই যে পড়াশোনা করছি কেন? আমি যদি চাকরি পাই, যদি বড় ব্যবসা করতে যাই, টাকা দরকার, অর্থ সম্পদ দরকার। ধর সম্পদ দরকার মানে কি? কামনার বিষয়, কাম্য বিষয়। এই অর্থটা আমাদের কাম্য বিষয় বলেই এটা হয়ে গেল একটা কি? পুরুষার্থ। ঠিক আছে? এবার দেখবো কাম। এই কাম মানে এই কাজ করা নয়, মাঠে গিয়ে চল কাম করে আসি, চল কাজ করে আসি, না। এই কাম এটা না। কাম বলতে সুখ, ইন্দ্রিয় সুখ, দৈহিক সুখ, এটা একটা অর্থ হয়। এই দুটো অর্থে প্রাধান্য পাই আমরা। কাম বলতে সুখ, ইন্দ্রিয় দৈহিক সুখ, ফিজিক্যালি সুখ, আর একটা হচ্ছে আমাদের যৌন সুখ। এটা হচ্ছে কামনা বাসনা সুখ। তার মানে এটা কেন প্রয়োজন হলো? যে আমাদের কামনা বাসনার, আমাদের যৌন সুখ,
যে বিপরীত লিঙ্গ আছে, সেই বিপরীত লিঙ্গের মধ্যে সুখ, সেটা বলছে ওরা কাম। তাহলে আমাদের কেন প্রয়োজন হলো? এটা প্রয়োজন হয়েছে সেই ঋগ বৈদিক যুগেই বলা আছে যে মানুষ যদি মিলন, বিপরীত লিঙ্গের সঙ্গে মিলন বা সুখ না সৃষ্টি করে না করে, তাহলে সন্তান সৃষ্টি হবে না। আর সন্তান সৃষ্টি না হলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে টিকানো যাবে না। যদি বিশ্ব ব্রহ্মাণ্ডে সব মানুষ সৃষ্টি মরে যায়, একটাও মানুষ না থাকে, এই বিশ্ব চলবে? তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ সৃষ্টি করার জন্যই বিপরীত লিঙ্গের সম্পর্ক দরকার, অতএব কাম দরকার, অতএব কামনা দরকার, যৌন সুখ দরকার। এটা একটা জিনিস যারা সন্তান। এছাড়াও আরেকটা বলা হচ্ছে বৈদিক যুগে 3 প্রকার ঋণ রয়েছে। জেনারেলি 3 প্রকার ঋণ, একটা দেবঋণ, পিতৃঋণ, একটা নৃঋণ, যাকে ঋষি ঋণ বলা হচ্ছে। মোট 5টা দেখা যায়, তার মধ্যে 3টি মেন, একটা পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ। তার মধ্যে একটা হলো পিতৃঋণ। পিতৃঋণ কেমন? যে আমরা যে জন্মগ্রহণ হয়েছি পিতার জন্য, পিতা ছিল বলেই আজকে আমরা জন্ম হয়েছি। এই আমাদের জন্মের জন্য পিতার কাছে আমরা ঋণী। পিতা আমাদের জন্ম সৃষ্টি, আমাকে সৃষ্টি করে জন্ম দিয়েছে বলেই আমি কিন্তু বা আমরা কিন্তু পিতার কাছে ঋণী। ওই ঋণকে বলা হয় পিতৃঋণ। আর ওই পিতৃঋণ শোধ কখন হবে? শোধ কখন হবে? যখন আমি নিজে কোনো সন্তান জন্ম দিয়ে যাই, সন্তান সৃষ্টি করে যাই। আর সন্তান সৃষ্টি করতে গেলেই কাম সুখ নিয়ে আসতে হবে। এই জন্য বলেছে কাম সুখটা হলো আমাদের কাম্য বিষয়, আমাদের একটা কাম্য বস্তু। সুখ প্রয়োজন, এই কাম সুখ, যৌন সুখ প্রয়োজন। এই কিন্তু এখানে সুখ প্রয়োজন বলেও, কাম্য বস্তু হলেও এই কামকে বা যৌন সুখকে কিন্তু লিমিট করতে বলেছেন, সংযত করতে বলেছেন, যে আনলিমিটেড, অতিরিক্ত না। এখানে বলা যেটুকু প্রয়োজন সন্তান পালনের জন্য বা নিজের শারীরিক সুখের জন্য, যেটুকু প্রয়োজন সেটুকুই নিতে হবে, সেটুকুই সুখ নিতে হবে। তার অতিরিক্ত কিন্তু কাম্য নয়। আমাদের অতিরিক্ত কাম্য নয়, ন্যায়সঙ্গতভাবে সংযতভাবে আমাদের এই কামনার বিষয়টাকে, সুখটাকে অর্জন করতে হবে। আর সেটুকুই হলো আমাদের পুরুষার্থ। তাহলে এই হচ্ছে আমাদের কামের একটা পুরুষার্থ। তাহলে কাম অবশ্যই প্রয়োজন। তা দেখো তো, এই ধর্ম করলেই কি আমরা মুখ্য পেয়ে যাচ্ছি? তাহলে ওটা কি অবশ্যই করলে যে কর্তব্য করেই যাচ্ছি, তাহলে এটা কি হলো? আবশ্যিক হলো না, প্রেয়। অর্থ, টাকা পয়সা থাকলেই যে সবকিছু পেয়ে যাব তা তো নয়, তাহলে এটা কি হলো? প্রেয়। আর কাম সুখটা যেটা করছি, এই সুখ পেলেই কি আমরা ওপরে মুখ্য পেয়ে যাব? না। তার মানে প্রত্যেকটার সঙ্গে একটা রিলেটিভ। ধর্ম করতে গেলে অর্থের প্রয়োজন হচ্ছে, আর অর্থটা থাকলেই আমাদের অর্থ মানে যে বিষয়গুলো আছে, টাকা পয়সা ধন সম্পদ আছে, সে তো আছে, তার পাশাপাশি আমাদের কাম বা সুখের কথাও বলা হয়েছে। এবার দেখবো আমরা সর্বশেষ হচ্ছে মোক্ষ। মোক্ষটা কি? মোক্ষটা হলো মুক্তি। আর এই জীবনে দুঃখ কষ্ট আছে, সেই দুঃখ কষ্ট থেকে চিরমুক্তিকে বলা হয় মোক্ষ। ঠিক আছে? তাহলে এই যে আমাদের বন্ধন, এই জগতের বন্ধন, অনেক মিথ্যা কথা, অনেক খারাপ কাজ, কুকথা, এইসব বলে আমাদের বন্ধনে আবদ্ধ আছি। সেই বন্ধন থেকে মুক্তি পাওয়া, চিরমুক্তি পাওয়া, সেটা মোক্ষ। বন্ধন হলো দড়ি বাঁধা, আমাদের খারাপ কাজে বন্ধন, খারাপ জিনিসে বন্ধন। এই বন্ধন থেকে চিরমুক্তিকে বলা হয়, এই দুঃখ কষ্ট চিরমুক্তিকে বলা হয় মোক্ষ। তার মানে এই মোক্ষটাও আমাদের পুরুষার্থ, সেটাও চাই আমরা। আমরা কি করে মুক্তি পেতে চাই, কিভাবে পুণ্য পেতে চাই, কিভাবে আমরা ওপর জ্ঞান লাভ করতে চাই, স্বর্গ পেতে চাই, এটাও হচ্ছে। এই জন্য মোক্ষটাও হলো একটা পুরুষার্থ। এবার দেখো তো, এইগুলো করে কি আমরা সর্বশেষ হয়ে যাই? না তো, একটা করলে আর একটা চলে আসে। এই জন্য এইগুলো হচ্ছে আমাদের প্রেয়। আর এই মোক্ষ মানে সর্বশেষ, চূড়ান্ত, যে মুক্তিপ্রাপ্ত হওয়া। তার মানে একবার যিনি মোক্ষ অর্জন করে যাবেন, তাকে আর পুনরায় দুঃখ কষ্ট ভোগ করতে হবে না, সে চিরমুক্তি পেয়ে গেল। তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না, চিরমুক্তি পেয়ে গেল। এই জন্য মোক্ষকে বলা হয় সর্বশ্রেষ্ঠ পরম পুরুষার্থ।
এইগুলোকে পুরুষার্থ বলা হলেও এটাকে বলা হয় পরম পুরুষার্থ। এটা করলে আর কিন্তু আমাদের চাওয়া পাওয়া কামনা বাসনা কিছু থাকবে না। চলো এবার আমরা দেখে নেব এই 4 প্রকার পুরুষার্থ ভারতীয় দর্শনে বলা হলেও একটা সম্প্রদায় কিন্তু মনে রাখবে চারবাক। এর প্রশ্ন হতে পারে চারবাকদের মতে কিন্তু পুরুষার্থ 4টি নয়, তাদের মতে পুরুষার্থ 2টি। চারবাকদের মতে পুরুষার্থ 2টি। সেটা কি কি? সেটা হচ্ছে কাম আর অর্থ। কামকে তারা বলেছেন 1 নম্বরে, এটা বলেছেন 2 নম্বরে। তো চারবাকদের মতে কটি পুরুষার্থ? 2টি, একটা কাম, 2 নম্বর হচ্ছে অর্থ। তারা কাম কেন? তারা বলেছেন দৈহিক সুখ, ইন্দ্রিয় সুখটাই হলো পরম, এর সুখ যাতে কিছু নেই, সর্বকথায় সুখ সুখ প্রাধান্য পায়। তারা কি সর্বসুখে প্রাধান্য পেয়েছে? তারা বলেছেন সুখটাই হলো সর্বশ্রেষ্ঠ, কামটাই হলো সর্বশ্রেষ্ঠ, তারা চূড়ান্ত বলে পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করেছেন। এই জন্যই চারবাকদের মধ্যে কামই হলো পরম পুরুষার্থ। আর সুখ পাওয়ার জন্য, ইন্দ্রিয় সুখ পাওয়ার জন্য, আর দৈহিক সুখ পাওয়ার জন্য কি দরকার? অর্থ দরকার, সম্পদ দরকার। এই জন্য সম্পদকে বলেছেন গৌণ পুরুষার্থ, সহকারী পুরুষার্থ। কেন? কামের জন্য অর্থের প্রয়োজন, সহকারী হেল্প করছে, সহকারী পুরুষার্থ। তাহলে আমরা বলতে পারছি চারবাক মধ্যে 2টি পুরুষার্থ, কাম আর অর্থ। কামকে বলা হয় মুখ্য পুরুষার্থ, কামকে বলা হয় পরম পুরুষার্থ, কামকে বলা হয় প্রধান পুরুষার্থ, কামকে বলা হয় মুখ্য পুরুষার্থ, এটা বলা হয় গৌণ পুরুষার্থ অর্থ, সহকারী পুরুষার্থ অর্থ। এই হচ্ছে আমাদের পুরুষার্থর ডিভাইডেড। এবার দেখবো আমরা পরের কি আলোচ্য বিষয়। দেখো নিষ্কাম কর্ম। এবার আমরা পরের টপিকে যাব, নিষ্কাম কর্ম। তার নাচ দাম দেখো তো, নিষ্কাম আর পেলাম কোথা থেকে? এটা একটু ব্যাকগ্রাউন্ড যায় আমরা। এই নিষ্কাম কর্মটা আমরা তোমাদের সিলেবাস দেখে লেখা আছে শ্রীমদ্ ভাগবত গীতায়। শ্রীমদ্ ভাগবতে নিষ্কাম কর্ম আলোচনা করো। তারা আমরা এই নিষ্কাম কর্ম পেয়েছে কোথায়? আগে প্রাচীন পুরাণের আমাদের যে আছে ভাগবত গীতা, সেটা মহাভারত গল্প নিয়ে আসি। মহাভারতের 2 বংশের যুদ্ধ, এটা পাণ্ডব বংশ আর কৌরব বংশ। এই পাণ্ডব আর কৌরব বংশের মধ্যে যে রাজত্ব নিয়ে, রাজরাজত্ব নিয়ে, সম্পদ নিয়ে এক বিচ্ছেদ বিবাদ, পাণ্ডব বংশ আর কৌরব বংশ, এদের মধ্যে যুদ্ধ। আর পাণ্ডব বংশের দায়িত্ব প্রাপ্ত ছিলেন অর্জুন, আর কৌরব বংশের দুর্যোধন। আর সেই অর্জুনের রথের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ। তখন এদের মধ্যে যুদ্ধ, যে অর্জুন আর দুর্যোধনের বা পাণ্ডব বংশ কৌরব বংশের যুদ্ধ, সেই যুদ্ধ চলাকালীন যুদ্ধ যখন শুরু হবে, তখন অর্জুন দেখছে যে যারা যুদ্ধ করতে এসেছে সবাই তো আমাদের নিজের লোক, সব নিজের বংশ। তখন অর্জুন তার সারথীকে বলছে, শ্রীকৃষ্ণকে বলছে, আমি এই যুদ্ধ করলে অনেক আমাদেরই বংশের, আমাদেরই মানুষজন তো নিহত হবে, মারা যাবে, আমি আর যুদ্ধ করব না, আমি আর যুদ্ধ করবো না, পিছিয়ে যাবো, যুদ্ধ আমরা করবো না, কর্ম করবো না। তখন শ্রীকৃষ্ণ সারথী বলছেন যে তুমি তোমার কর্ম করে যাও, তুমি তোমার কর্ম করে যাও, তুমি তোমার শুধু কর্মের ফল তুমি চিন্তা করো না, তুমি কর্ম আশা করো, ফল আশা করো না, তুমি তোমার দায়িত্ব কর্ম করা, তুমি কর্ম করে যাও। এই নিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের বিভিন্ন কথোপকথন, বিভিন্ন আলাপ আলোচনা, বিভিন্ন সুপারিশ, বিভিন্ন আদেশ, মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেক রকম ভাবে বোঝাতে শুরু করলেন। এই যে বোঝাতে শুরু করলেন, যে কর্মটা করতে বলছেন অর্জুনকে, সেই কর্মটাই হলো আমাদের নিষ্কাম কর্ম। আর এই জন্য মহাভারত থেকেই আমরা এই নিষ্কাম কর্মের ধারণাটা আমরা পাই। ঠিক আছে, তাহলে কি দেখি এবার কি বলেছে ওখানে। অর্জুন কে শ্রীকৃষ্ণ যে কর্ম করতে বলছেন, যে আপনি এই কর্মটা করুন, এই কর্মটা করলে কোনো ফল, খারাপ ফল হবে না, আর ফল আশা করবেন না। আপনি কর্মে আপনার অধিকার, কর্মের ফলে অধিকার নেই।
আপনার শুধু কর্মের অধিকার, ফলে কোনো অধিকার নেই। ফল কি হবে সেটা দেখলে হবে না। আপনি কর্ম করতে এসেছেন, কর্ম করেন, কর্ম করছো, কর্ম করো। এইভাবে তাহলে বলল, এই যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে কর্ম করা নির্দেশ দিল, সেই কর্মটাই হলো নিষ্কাম কর্ম। তাহলে আমরা যে নিষ্কাম কর্ম কি এবার একটু ভালো জেনে নিই। মনে রেখো, একটা বাস্তব উদাহরণ নিয়ে এসছি। ধরো আমরা যে পড়াশোনা করছি, কেন করছি? অনেকে ভাবি যে পড়াশোনা করে পরীক্ষা দেব, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবো, ভালো করে নাম সুনাম হবে, অনেকে স্কলারশিপ পাবো, বা আবার যে স্কলারশিপ পাবো তার সঙ্গে সঙ্গে ভালো কলেজে ভর্তি হব, ভালো জায়গায় ভর্তি হব, চাকরি করব। এই যে এই সব উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য নিয়ে আমরা কি করি? পড়াশোনা করছি। এইগুলো একটা কর্ম। আর একটা কর্ম যে আমি যখন কোনো কাজ বা কর্ম করব, তখন কিন্তু ফল কি হবে, আমি কি লাভ হবে কি লাভ হবে না ভাববো না। মানে ফলের উদ্দেশ্য না নিয়ে কর্ম। আমার কোনো উদ্দেশ্য নেই, আমি কাজ করব, কাজ করে যাব, কর্ম করেই যাব, কিন্তু কোনো উদ্দেশ্য নিয়ে, কোনো ফল নিয়ে কর্ম আমরা করব না, এরকম কর্ম। আর উদ্দেশ্য না নিয়ে, ফলের আশা চিন্তা না করে যে কর্মটা করা হয় তাকেই বলা হয় নিষ্কাম কর্ম। আসি এবার, যে উদ্দেশ্য না নিয়ে, ফলের আশা না করে, ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে যে কর্ম করা হয় তাকে বলা হয় নিষ্কাম কর্ম। ঠিক আছে? আর এই নিষ্কাম কর্মটা করলে কি পাবে না? ফলের চিন্তা করতে হবে না। ফল কি পাবো এই সব চিন্তা যারা করবে না, তারাই একমাত্র নিষ্কাম কর্ম করে। ঠিক আছে? এবার দেখো, নিষ্কাম কর্ম কেন করি? নিষ্কাম কর্ম করি আমরা ওপরে মুক্তি পাওয়ার জন্য, মোক্ষ লাভ করার জন্য, পুণ্যি পাওয়ার জন্য। এই মোক্ষ, মুক্তি, এই মুক্তি লাভের জন্যই কিন্তু নিষ্কাম কর্ম করা হয়। কারণ ফল আশা করলেই ওই যে আমাদের নিষ্কাম কর্ম নয়। তো এক কথায় যদি বই ভাষা বলি ফলাকাঙ্ক্ষা বর্জিত, যে কর্ম তাকে বলা হয় নিষ্কাম কর্ম। ঠিক আছে? এবার দেখো তো, এই নিষ্কাম কর্ম তো বুঝলাম, তাহলে নিষ্কাম কর্ম আর সকাম কর্ম এই দুটো কি জিনিসটা? তার মনে রাখবে, ফলের উদ্দেশ্য নিয়ে, ফলের উদ্দেশ্য বা ফলের কথা চিন্তা করে যে কর্ম করা হয় তাকে বলা হয় সকাম কর্ম। আর ফলের আকাঙ্ক্ষা নিয়ে, উদ্দেশ্য নিয়ে না করা হয়, মানে ফলের জন্য নয়, উদ্দেশ্যের জন্য নয়, সেই কর্মকে বলবো আমরা নিষ্কাম কর্ম। তাহলে ফলাকাঙ্ক্ষা যুক্ত কর্মকে বলা হয় সকাম, ফলাকাঙ্ক্ষা বর্জিত কর্মকে বলা হয় নিষ্কাম। যে কর্মে বা যে কর্ম করা হয় ফলের আশায় না রেখে নিষ্কাম, যে কর্ম করা হয় ফলের আশায় নিয়ে সকাম। সাধারণ মানুষ যে কর্মগুলো করি আমরা, সেটা কি? সকাম কর্ম। কেন? আমরা প্রত্যেকে দেখবে উদ্দেশ্য নিয়ে করি। আর যারা মুক্তিকামী, যারা মুক্তি পেতে চায়, তারা কি করে? নিষ্কাম কর্ম। তাহলে আমরা এইটুকু থেকে দুটো পার্থক্য টানতে পারি না, যে সকাম কর্ম করা হয় ফলের উদ্দেশ্য নিয়ে, ফলের জন্যই, ফলের আকাঙ্ক্ষা নিয়ে, আর নিষ্কাম কর্ম করা হয় ফলাকাঙ্ক্ষা নিয়ে নয়, ফলাকাঙ্ক্ষা বর্জিত, উদ্দেশ্য না নিয়ে কর্ম করা হয়। 2 নম্বর কি বলতে পারি? যে সকাম কর্ম করে মোক্ষ লাভ করা যায় না, আর নিষ্কাম কর্ম করে মোক্ষ লাভ করা যায়। সকাম কর্ম সাধারণ মানুষ করে থাকে, আর নিষ্কাম কর্ম মোক্ষকামী ব্যক্তি, মুক্তি ব্যক্তি করে থাকে। সকাম কর্ম হলো, সকাম কর্মের দ্বারা জগতে আমরা বন্ধনে আবদ্ধ হই, আর নিষ্কাম কর্মের দ্বারা সেই বন্ধন থেকে মুক্তি হয়। এই হচ্ছে সকাম কর্ম আর নিষ্কাম কর্মের পার্থক্য। ঠিক আছে? এবার দেখি আমরা, এবার হচ্ছে আমাদের বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ। কেন অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করব? যে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের দ্বারা এই যে জীবনে দুঃখ কষ্ট আছে, এই দুঃখ কষ্ট, ব্যথা বেদনা সমস্ত থেকে মুক্তি হওয়ার কথা বলেছেন। এই কার মাধ্যমে? অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে, নীতি কথার মাধ্যমে। এই অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে দুঃখ থেকে কিভাবে মুক্তি হওয়া যায়, কিভাবে মুক্তি পাওয়া যায়, তার কথা বলা হয়েছে অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে।
তাহলে আমরা এই অষ্টাঙ্গিক মার্গ পেলাম কিভাবে, কোথা থেকে পেলাম, ধারণা কি থেকে, সেটা দেখে নি। দেখো, এ হচ্ছে আমাদের বৌদ্ধদের 4টি মেন আর্য সত্য। সে দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধ মার্গ। দুঃখ মানে কি, জগতে দুঃখ আছে, দুঃখ সমুদয়, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ, দুঃখ থেকে মুক্তি সম্ভব, আর দুঃখ থেকে নিরোধ মার্গ মানে দুঃখ থেকে মুক্তির উপায় আছে, উপায়। এই জন্য এই চতুর্থ আর্য সত্যই আমাদের অষ্টাঙ্গিক মার্গটা অন্তর্ভুক্ত। আর এখান থেকে আমরা জানতে পেরেছি অষ্টাঙ্গিক মার্গের ধারণাটা। দুঃখ থেকে মুক্তির উপায় বলেছে, আর উপায় দেখাতে গিয়ে, দুঃখ থেকে মুক্তির উপায় খুঁজতে গিয়েই গৌতম বুদ্ধ 8টি মার্গের কথা বলেছেন। 8টি মার্গ, মার্গ মানে পথ, মার্গ মানে পথ, 8টি পথের কথা বলেছেন, 8টি মার্গের কথা বলেছেন। ওই 8টি মার্গ যদি অতিক্রম করতে পারি তবেই দুঃখ থেকে চিরমুক্তি হয়ে যাবে, মুখ্য পেয়ে যাব, আমরা মুক্তি লাভ করে যাব। আর বৌদ্ধদের ভাষায় ওকেই বলা হয় নির্বাণ, ওকে বলা হয় নির্বাণ। তাহলে দুঃখ থেকে চিরমুক্তিকে বলা হয় নির্বাণ। তাহলে এবার দেখে নিই আমরা সেই অষ্টাঙ্গিক মার্গের মধ্যে কি আলোচনা। তাহলে বলতো অষ্টাঙ্গিক মার্গ কার মধ্যে অন্তর্ভুক্ত, চতুর্থ আর্য সত্যের মধ্যে অন্তর্ভুক্ত। চলো এই অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আমরা সঙ্গে দেখে নিই। মনে রাখবে অষ্টাঙ্গিক মার্গ 8টা বলি আগে, সম্যক দৃষ্টি, সংকল্প, বাক, কর্মান্ত, আজীব, ব্যায়াম, স্মৃতি, সমাধি। এই 8টা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ, একসঙ্গে বলা হচ্ছে। তা আমরা একটা একটা করে বিষয়টা জেনে নিই। প্রথমে কি আছে, সম্যক দৃষ্টি। সম্যক মানে যথার্থ, দৃষ্টি মানে জ্ঞান। যথার্থ জ্ঞানটাই হলো সম্যক দৃষ্টি। তার মানে বলছে দুঃখ থেকে মুক্তি পেতে গেলে প্রথম রাস্তা, প্রথম পথ, প্রথম মার্গ কি, যথার্থ জ্ঞান অর্জন করতে হবে। আমাদের আগে যে ভুলভাল জ্ঞান শিখেছিলাম, মিথ্যা জ্ঞান শিখেছিলাম, এই অনেক খারাপ কাজ শিখেছি, খারাপ জ্ঞান পেয়েছি বলে মুক্তি পাই না। তা আগে আমাদের প্রথমে ওইগুলোকে দূর করে যথার্থ জ্ঞান নিয়ে আসতে হবে, সম্যক দৃষ্টি করতে হবে। এই জন্য যে 4টি যে আর্য সত্য সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর 4টি আর্য সত্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারলেই সম্যক দৃষ্টি হবে, যথার্থ জ্ঞান হবে। এটা প্রথম কাজ। এই যথার্থ জ্ঞান অর্জন করলেই আমরা পরের ধাপে এগোতে পারবো। এটাকে বলা হয় সম্যক দৃষ্টি। এবার যাই সম্যক সংকল্প। দেখো, যথার্থ জ্ঞান পেয়ে গেছি, আমরা জ্ঞান অর্জন করেছি। এই জ্ঞান অর্জন যে করলাম, এই জ্ঞান অর্জন করলেই কি মুক্তি পেয়ে যাব? না। আর জ্ঞান অর্জন করার পর আর মনে মনে দৃঢ় কল্পনা করতে হবে, দৃঢ় ইচ্ছা করতে হবে যে জ্ঞান অর্জন পেলাম, এবার আমরা মুক্তি লাভ করতে চাই। এই জন্য কি করতে হয়, সংকল্প করতে হবে, যথার্থ সংকল্প, মনে মনে দৃঢ় ইচ্ছা, মনে মনে দৃঢ় কল্প, সংকল্প দৃঢ় ভাবে যে এবার আমি জ্ঞান পেয়েছি, আমি এবার মুক্তি পাবই, মুক্তি নেবই, মুক্তি করবই, মোক্ষ লাভ করবই। এরকম ভাবে মনে মনে সংকল্প করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। যেমন আমরা দেখি না, বাড়িতে যখন হিন্দুদের বাড়িতে পুজো হয়, পুজো দেওয়ার আগে ব্রাহ্মণ ওই বাড়ির কর্তাকে পুজো মণ্ডপে বসে প্রথমে তার পুরো বাড়ির কল্যাণের জন্য সমস্ত মনটাকে সমর্পণ করে, পুরো সংকল্প করে। তাহলে আমার ইচ্ছাটাকে পুরোপুরি সে মোক্ষের দিকে নিয়ে যাব। এই জন্য যথার্থ জ্ঞান লাভ করার পর আগে মনে মনে দৃঢ় ইচ্ছা সংকল্প করতে হবে। এটা বলা হয় দ্বিতীয় মার্গ হলো সংকল্প। এবার আমরা আসি তৃতীয় কি বলছে, সম্যক বাক। সম্যক মানে যথার্থ, বাক মানে কথা, বাক সংযম মানে আমাদের কথাগুলো যে আমরা ল্যাঙ্গুয়েজ ভাষা ইউজ করি সেগুলোকে সংযম করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। তার মানে মুক্তি পেতে গেলে যথার্থ জ্ঞান, সংকল্প, ইচ্ছা আছে হলেই মুক্তি পাওয়া যাবে না, নির্বাণ পাওয়া যাবে না। আমাকে কথা, বাক সংযম করতে হবে, যে আমাকে মিথ্যা কথা বলা যাবে না, সর্বৈব সত্য কথা বলতে হবে, বা এমন কিছু কথা বলা যাবে না যে কথার দ্বারা অপরের মনে দুঃখ হয়, অপরের মনে ব্যথা হয়, এমন কিছু কথা বলা যাবে না। সর্বসময় বা সর্বৈব বাক সংযম করতে হবে। আর বাক সংযম করতে গেলেই আমি মুক্তির পথে আর একটা ধাপ এগোলাম। এই হচ্ছে আমাদের সম্যক বাক
একটা মার্গ। এই সম্যক বাক, ভালোভাবে কথা বলছি, সত্য কথা বলছি, মিথ্যা কথা বলছি না, সঠিক কথা বলছি, সত্য কথা বলছি, হয়ে গেলেই কিন্তু মুক্তি পাবো তা নিশ্চয়তা নেই। শুধুমাত্র মুক্তি যাওয়ার জন্য একটা পথ অতিক্রম করলাম, এই জন্য এটা হচ্ছে আর একটা আমাদের মার্গ। নেক্সট পর্যায়ে দেখো সম্যক কর্মান্ত। সম্যক কর্মান্ত মানে কাজ, যথার্থ কাজ, যথার্থ কর্ম। আমাকে যে মুক্তি পেতে গেলে ভালোভাবে কথা বলছি, কাম করছি না, তা আমাকে কর্ম করতে হবে, কাজ করতে হবে। যে কোনো কর্ম করলেই আমি কিন্তু নির্বাণ পাবো না। আমাকে কর্ম করতে হবে কিভাবে? 5টি শীলের মাধ্যমে, 5টি আচরণকে মেনে মেনে কর্ম করতে হবে। সেই 5টি শীল কি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। অহিংসা মানে হিংসা না করা। যখন আমি কোনো কর্ম করব, কোনো প্রাণীকে হিংসা করা যাবে না, হিংসা না করে কর্ম করতে হবে। সত্য কি? সত্য হচ্ছে অপরের দ্রব্য না বলে নেওয়া। তাহলে আমাদের কি অপরের দ্রব্য না বলে কোনো কিছু নেওয়া যাবে না। এক কথায় সংক্ষেপে বলা হয় চুরি না করা। অস্তেয়, অহিংসা, সত্য। সত্য আছে, সত্য মানে কি? মিথ্যা কথা না বলা। কোন সময় আমরা মিথ্যা কথা বলবো না, সর্বৈব সত্য কথা বলবো। আর অস্তেয় কি বললাম? চুরি না করা। কোনো কারো জিনিস চুরি আমরা করব না, না বলে কোনো জিনিস কিছু নেব না। এটা হচ্ছে আমাদের অস্তেয়। ব্রহ্মচর্য কি? ব্রহ্মচর্য হলো এটাই যে বৌদ্ধদের মতে ব্রহ্মচর্য হলো কোন আমরা যে যৌন মিলন, স্বামী স্ত্রীর যে মিলন, সেটা আমরা কখনোই করব না। আমাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে, আমাদের ব্রহ্মচর্য পালন করতে হবে আমাদেরটাকে। এই জন্য নিরামিষ ভোজী আহার করতে হবে। এই যে করতে পারলেই তারপরে হচ্ছে অপরিগ্রহ। অপরিগ্রহ মানে অপরের জিনিস জোর করে ছিনিয়ে নেওয়া, কখনো সেটা নেওয়া যাবে না। এটাও আর একটা অর্থটা হয়, সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ রাখা যাবে না। আমার যা প্রয়োজন সেটুকুই রাখবো, বাকিটার আমরা রাখবো না। এটা হচ্ছে আমাদের সম্যক কর্মান্তের মধ্যে অন্তর্গত 5টা শীল। এই 5টা শীলের উপর নিয়ন্ত্রণ করে, এই 5টা শীলের কথা রেখে আমরা সম্যক কর্মান্ত পালন করব। এবার আসি আমরা কি? সম্যক আজীব। আজীব মানে হচ্ছে সৎভাবে জীবিকা নির্বাহ। এই যে কর্মান্ত জানলাম করব, আমাদের সৎভাবে আমরা যখন জীবিকা নির্বাহ করব তখন কি হবে? সৎভাবে, কখনো অসৎভাবে নয়। অসৎভাবে অপরকে ঠকিয়ে, অপরকে কম পয়সা দিয়ে, কম ওজন দিয়ে এইভাবে ব্যবসা করা যাবে না, এভাবে কর্ম করা যাবে না। সৎভাবে, অসৎভাবে কখনো কিন্তু কর্ম আমরা করব না। জীবনে চলার পথে মুক্তি পেতে গেলে, মোক্ষ পেতে গেলে সৎভাবে জীবন যাপন করতে হবে। এটাকে বলা হয় সম্যক আজীব। এবার দেখো নেক্সট হচ্ছে সম্যক ব্যায়াম। তাহলে আমরা যে কর্ম করছি, আমরা জীবিকা নির্বাহ করছি, আমাদের যত জ্ঞান অর্জন করেছি, কিন্তু এইগুলো করতে গেলে আমাদের ফিজিক্যালি অনেক সমস্যা তৈরি হবে। এই ফিজিক্যালি সমস্যা যদি না হয়, সেই জন্য আমাদেরকে ব্যায়াম করতে হবে, আমাদেরকে শরীর চর্চা করতে হবে। শরীর চর্চা করলে দেহ ঠিক থাকলে মনটাও ঠিক থাকে। আর এই দেহ আর মন এই দুটোকে ঠিক রাখতে পারলেই আমাদের মোক্ষ লাভ করতে পারি। এই জন্য শরীরটাকে ঠিক রাখার জন্য, দেহটাকে ঠিক রাখার জন্য আমাকে ব্যায়াম করতে হবে। আর ব্যায়াম শারীরশিক্ষার ব্যায়াম করেই আমরা মোক্ষের পথে পৌঁছানো যেতে পারি। তাই জন্য মোক্ষের পথে যাওয়ার জন্যই আর একটি মার্গ হলো ব্যায়াম। আর একটি নেক্সট মার্গ হলো সম্যক স্মৃতি। স্মৃতি মানে কোনো কিছু স্মরণ করা। মানে আমরা আগে যে যত জ্ঞান অর্জন করেছি, দৃষ্টি, সংকল্প, বাক, কর্মান্ত, আজীব, ব্যায়াম শিখেছি, এই সমস্ত কিছুকে স্মরণে রাখতে হবে। আগের বিষয়গুলো সব ভুলে গেছি, সেটা করলে কিন্তু মোক্ষ পাবো না, মুক্তি পাবো না, নির্বাণ লাভ করতে পারবো না। আগের সমস্ত বিষয়গুলো স্মরণে রাখতে হবে। আর স্মরণ রাখাটাকে বলা হয় স্মৃতি। এই স্মৃতিটা মাথায় রেখেই আমাদের কর্ম, আমাদের জীবিকা সমস্ত কিছু করতে হবে। এক কথায় আগের যে বিষয়গুলো, আগের যে মার্গগুলো সব আমাদের মাথায় স্মরণে রাখতে হবে। এটাই হলো সম্যক স্মৃতি। এবার সর্বশেষ
যেটা আছে সম্যক সমাধি। যখন আমাদের বারবার মনে স্মৃতিতে আসে, স্মরণে আসে, তখন তারপর তোমাকে কি করতে হবে না ধ্যান করতে হবে। সর্বকিছু, সর্বসম্পদ, সর্বধন সম্পদ সব ত্যাগ করে দিয়ে আমাকে ধ্যান করতে হবে, তপস্যা করতে হবে। এই তপস্যা বা ধ্যান করলে যদি সফলতা অর্জন করতে পারো, গভীর তপস্যা করতে পারো, এই গভীর তপস্যা করতে পারলেই তুমি সমাধি পর্যায়টা অতিক্রম করবে। আর এই সমাধি পর্যায় অতিক্রম করলেই তুমি দুঃখ থেকে চিরমুক্তি লাভ করবে। এইভাবে পরপর দৃষ্টি থেকে শুরু করে সম্যক সমাধি অতিক্রম করলেই, অর্থাৎ 8টি যে মার্গ আছে সেই 8টি মার্গ অতিক্রম করলেই এই দুঃখ থেকে চিরমুক্তি লাভ হবে। আর তখনই তাকে বলা হবে নির্বাণ। এই জন্য বৌদ্ধদের বলা হয় দুঃখ থেকে চিরমুক্তি লাভ করাকে বলা হয় নির্বাণ। এইভাবেই অষ্টাঙ্গিক মার্গের কথা বলে দুঃখ থেকে চিরমুক্তির কথা বলেছেন গৌতম বুদ্ধ, বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা। এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, নীতিবিদ্যা ভারতের আলোচনা করলাম। এরপর আমরা বাকি ক্লাসগুলো আলোচনা করব। আজকে যেটুকু আলোচনা করলাম এই সমস্ত নোট পিডিএফ আকারে এবং আলোচ্য বিষয়গুলো সমস্ত সুন্দরভাবে সহজভাবে পিডিএফ আকারে নোটগুলো তোমরা সব পেয়ে যাবে আমাদের এলিট অ্যাপের মাধ্যমে। এলিট অ্যাপটি যারা এখন ডাউনলোড করোনি, প্লে স্টোর থেকে আগে ডাউনলোড করে নাও, দেখবে সেখানে সমস্ত নোট পর পর সব সাজানো আছে, সমস্ত কিছু পেয়ে যাবে একদম বিনামূল্যে। তাহলে আজকে আমরা এইখানে সমাপ্ত করলাম, এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।